আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মাঝে আছি আলামিন ভাইয়া। আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি, এই অধ্যায়টির ষষ্ঠ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র। তো পরন্ত বস্তুর সূত্র নিয়ে আলোচনা করার আগে আমরা এর আগে দেখেছি যে গতির সূত্র, গতির সূত্রগুলো দেখেছি এরকম যে এস সমান সমান ইউ প্লাস এটি, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। হ্যাঁ, তো দেখো গতির সূত্রগুলোর মতোই কিন্তু পরন্ত বস্তুর সূত্রগুলো। তো যে ভি সমান সমান ইউ প্লাস জিটি, দেখছো এটা 1 নম্বর সূত্রের মতোই কিন্তু মিল রয়েছে, শুধুমাত্র এই ক্ষেত্রে এস, আবার এই ক্ষেত্রে ভি। এই ক্ষেত্রে এস সমান সমান অতিক্রান্ত দূরত্ব আর ভি সমান সমান বেগ। এরপরের সূত্রটা দেখো, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ক্ষেত্রে এস সমান সমান কি অতিক্রান্ত দূরত্ব, আর এই ক্ষেত্রে এইচটাকে কিন্তু উচ্চতার দূরত্ব হিসাবে নিয়েছে। তো একটা বস্তু যদি এইখান থেকে এই পর্যন্ত আসছে, তাহলে এই যে এইখান থেকে এই অবস্থানে আসাটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করেছি গতিসূত্রে। কিন্তু এই ক্ষেত্রে পরন্ত বস্তুর সূত্রে আমরা এই ক্ষেত্রে এটাকে আমরা এইচ হিসাবে বিবেচনা করব, সেজন্য এসের পরিবর্তন আমরা এইচ লিখছি। আর কি কি পরিবর্তন আছে দেখো, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ক্ষেত্রে এ আছে আর এই ক্ষেত্রে জি আছে। তো এই ক্ষেত্রে এ দ্বারা কি বোঝানো হয়েছে, এ দ্বারা কিন্তু ত্বরণকে বোঝানো হয়েছে। ঠিক একইভাবে এই ক্ষেত্রে জি দ্বারা ত্বরণকে বোঝানো হয়েছে, যেটার মান নির্দিষ্ট। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো আমাদের অভিকর্ষ ত্বরণ কত, 9.8 ms ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ। এরপরে সূত্রটা দেখো, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক একইভাবে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এর পরিবর্তে আমরা কি লিখছি, জি লিখছি। আর এস এর পরিবর্তে আমরা এইচ লিখছি। এস দ্বারা কি অতিক্রান্ত দূরত্ব, এইচ দ্বারা দূরত্ব। ঠিক আছে, তো এই সূত্রগুলো দুই ক্ষেত্রে কিন্তু একই রকম, শুধুমাত্র কিছু মাত্র পরিবর্তন, যেটা আছে এর পরিবর্তে জি বসাইছি, এস এর পরিবর্তে এইচ বসাইছি, এইটুকুই খালি পরিবর্তন। তো সূত্রগুলো আমরা এক নজর দেখে নিলাম। এবার দেখো তোমাদের পরন্ত বস্তুর সূত্রে প্রথম একটি সূত্র দেওয়া আছে, সেটা হচ্ছে প্রথম সূত্র, স্থির অবস্থা ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তাহলে দেখো তুমি যদি একটা এই অবস্থা থেকে একটা বস্তু নাও স্থির, এই ক্ষেত্রে দুইটা বস্তু নিলে স্থির, এটা এ এটা বি। এবার এই অবস্থায় যেটা নিলে সেটা হচ্ছে একটা ধরো কাগজের টুকরো, আর এই অবস্থায় যেটা নিলে সেটা হচ্ছে একটা পাথর। তো তুমি সাধারণভাবে যদি এই দুইটা বস্তুকে একই সঙ্গে ছেড়ে দাও, দুইটা বস্তু কি অবস্থায় আছে, স্থির অবস্থায় রয়েছে। যেহেতু দুইটা বস্তু স্থির অবস্থায় রয়েছে, এখন যদি স্থির অবস্থা থেকে তুমি ছেড়ে দাও, তাহলে দুইটা বস্তুর মাঝে কোন বস্তুটা আগে নিচে পড়বে? তো আমরা সাধারণভাবেই আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে পাথর যেহেতু অল্প জায়গা নিয়ে রয়েছে এবং পাথরের ভর বেশি, এবং এটা হচ্ছে কাগজের টুকরোর ভরটা কম, এবং এটা হচ্ছে অনেক জায়গা নিয়ে বিস্তার করে রয়েছে। তাহলে এই দুটা বস্তু যদি আমরা একই সঙ্গে ছেড়ে দিই, তাহলে বি বস্তু পাথরটা কিন্তু আগে পড়ে যাবে, তাই না? এটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যাখ্যা থেকে বলতে পারি। কিন্তু এই ক্ষেত্রে বলা হয়েছে যে স্থির অবস্থা থেকে একই উচ্চতা থেকে, তাহলে একই উচ্চতা দুইটা বিনা বাধায়, বিনা বাধা মানে কি, দুইটা বস্তু যদি পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এদিকে যে বাতাসটা রয়েছে সেই বাতাসটা বাধা দেয়। তো বি বস্তুটা যেহেতু কম জায়গা নিয়ে রয়েছে এবং বি বস্তুটা যেহেতু ওজনটা বেশি, সেই ক্ষেত্রে বি বস্তুটা কিন্তু এই বাধার সম্মুখীন কম হয়, যার ফলে বি বস্তুটা তাড়াতাড়ি পড়ে যাবে এবং এই বস্তুটা দেরিতে পড়বে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে বলা হয়েছে যে বিনা বাধায় যদি তুমি এমন একটা সিস্টেম নিয়ে আসো, ধরো তুমি একটা কাচের বাক্সের ভিতরে দুইটা বস্তু নিলে, একই উচ্চতায় রেখেছো এবং স্থির অবস্থায় রেখেছো। এই ক্ষেত্রে কাচের ভিতরে তো বাতাস থাকবে, এই বাতাসগুলো যদি আমরা কোনোভাবে বের করে নিই, এরপরে যদি আমরা দুইটা বস্তু একই সঙ্গে ছেড়ে দেই, তাহলে কিন্তু কোনো বস্তু আগে পরে পড়বে না, দুইটা বস্তুই কিন্তু একই সঙ্গে পড়বে। দেখা যায় এটা 2 সেকেন্ড সময় নেবে, এটাও 2 সেকেন্ড সময় নেবে। তাহলে দুইটা বস্তু যদি একই সময় নেয়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হচ্ছে আমাদের, বিনা বাধায়। তো এটাই বলছে যে স্থির অবস্থা ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। সমান সময়ে দুইটা বস্তুই কিন্তু সমান পথ অতিক্রম করছে। তো আশা করি প্রথম সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় সূত্রটা দেখব।
তাহলে এবার আমরা দ্বিতীয় সূত্রটি দেখব। তো দ্বিতীয় সূত্রে বলা আছে যে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে টি প্রাপ্ত বেগ, নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তাহলে নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ, তাহলে কি বলছে যে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, তাহলে স্থির অবস্থা থেকে আমরা বিনা বাধায় একটা বস্তু ফেলে দিলাম, পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, তাহলে এদিকে হচ্ছে t1 আর এদিকে হচ্ছে প্রাপ্ত বেগ v1, তাহলে t2 v2, তাহলে নির্দিষ্ট সময়ে একটা যে বেগ বৃদ্ধি পাচ্ছে সেই বেগ রিলেটিভ কিন্তু এখানে কথা বলা হয়েছে। তাহলে নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, ওই সময়ের সমানুপাতিক মানে কি, সমানুপাতিক যেটা সেটা আমরা কিন্তু আগে পরিচিত না। সমানুপাতিক বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে যদি তোমার সময় বাড়ে, টি এর মান যদি বাড়ে, তাহলে কিন্তু টি এর সঙ্গে সঙ্গে ভি এর মানটাও বাড়বে, কারণ টি সমানুপাতিক ভি, ভি বাড়ে, টি বাড়লে ভি বাড়ে। তাহলে টি যদি কমে তাহলে ভি কমবে, তাহলে টি তোমার এই ক্ষেত্রে কি করছে, বৃদ্ধি পাইছে, তাহলে এই ক্ষেত্রে ভিটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। টি এর মান যদি 5 টাকা হয়, ভি এর মান যদি 10 টাকা হয়, তাহলে টি এর মান যদি 10 হয়, ভি এর মান 20 হবে, এটাই স্বাভাবিক। তাহলে টি এর মান যদি 5 হয়, তাহলে এই ক্ষেত্রে ভি এর মান 10 আছে, তাহলে টি এর মান বৃদ্ধি পেয়ে যদি 10 হয়, তাহলে এই ক্ষেত্রে ভি এর মান বৃদ্ধি পেয়ে 20 হবে। তাহলে এই হারে যে বৃদ্ধি পাওয়াটা সেটাই হচ্ছে কিন্তু সমানুপাতিক, এটাই বলানো হয়েছে যে টি সমানুপাতিক ভি। তাহলে দেখো এটা আর একটু সুন্দরভাবে আমরা বুঝি যে টি বাড়লে যেহেতু ভি বাড়তেছে সেহেতু t1 সমান সমান v1, এটা আমরা লিখতে পারি। তাহলে t2 সমান সমান v2, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা কি আকারে বাড়ছে, ধ্রুবক সংখ্যা, তাই না? তো এটা যেহেতু ধ্রুবক সংখ্যা সেহেতু আমরা এটা এভাবে দিয়ে লিখতে পারি যে v1 বাই t1 সমান সমান v2 বাই t2, এই হারে কিন্তু বাড়তে থাকবে। তাহলে আমরা যদি একটা ম্যাথ করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দেখো তোমাকে যদি কখনো বলে দেয় যে একটা বস্তু, এটা টি এর মান, এটা ভি এর মান, তাহলে একটা বস্তু 3 সেকেন্ড পর বেগ বৃদ্ধি পেয়ে বেগটা হয় 9 ms ইনভার্স অন, তাহলে একটা বস্তু 3 সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়ে 9 ms ইনভার্স অন হয়েছে। তাহলে এই বস্তুটা যদি 7 সেকেন্ড পর তার যে বেগটা হবে সেটা কত হবে, সেটা তুমি কিভাবে নির্ণয় করবে? তোমাকে বলে দিচ্ছে যে 3 সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়ে 9 ms ইনভার্স অন হয়েছে, তাহলে 7 সেকেন্ডে বেগ কত হবে সেটা তুমি নির্ণয় করো। তাহলে সেটা তুমি নির্ণয় করতে পারবে না। তাহলে দেখো এটা t1, এটা t2, এটা v1, এটা হচ্ছে v2, তাহলে v2 মান তোমার জানা নাই। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে কিন্তু খুব সহজে v2 মানটা বলে দিতে পারবো। তাহলে এই সূত্রটার মাধ্যমে আমরা কিভাবে অঙ্কটা বের করব সেটা আমরা একটু দেখি। যে আমরা জানি v1 বাই t1 সমান সমান v2 বাই t2, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি চাচ্ছে, v2, তাহলে v2 মান এটা আমরা এদিকে নিয়ে আসবো, v2 বাই t1 সমান সমান v1 বাই t1, এটা এদিকে নিয়ে গেলাম, এটা এদিকে নিয়ে আসলাম, জাস্ট এতটুকুই। তারপরে হচ্ছে কি করতে বলছে, যে v2 মান বের করতে বলছে, তাহলে v2 মানটা যদি আমরা এদিকে রাখি তাহলে এইগুলা কিন্তু এই ক্রস গুণ আকারে আছে, তাহলে এইটার এদিকে যাচ্ছে, এটা এদিকে গুণ হচ্ছে, তাই না? তাহলে আমরা যদি v2 মানটা এখানে রেখে দিই, v2 মান আমরা যদি এখানে রেখে দিই, তাহলে t1 এর মান কিন্তু v1 এর সাথে গুণ হয়ে যাবে, সরি এই ক্ষেত্রে t2, হ্যাঁ, তাহলে t2 এর মানটা এদিকে v1 এর সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে v1 ইন্টু t2 বাই t1, আমি বোঝার জন্য দিছিলাম, এটা কেটে দিলাম। তাহলে এই ক্ষেত্রে v2 সমান সমান আমরা মানগুলো বসায় দিই। তাহলে আমরা যদি আর একটু সুন্দরভাবে লিখতে চাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি, রাফ করবো এর সাইডে, যে এখানে t1 সমান সমান 3 সেকেন্ড, t2 সমান সমান 7 সেকেন্ড, v1 সমান সমান 9 ms ইনভার্স অন, v2 সমান সমান হট। তো আমরা এইভাবে সাজায় লিখলাম, সাইডে রাফে কিন্তু এটা তোমরা সাজায় লিখতে পারো, হ্যাঁ।
এরপরে হচ্ছে মানগুলো বসাই দিলাম। তাহলে আমরা 9 ইন্টু T2 এর মান হচ্ছে 7 বাই T1 এর মান হচ্ছে 3। তাহলে ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে V2 এর মানটা কিন্তু বের করতে পারবো। তাহলে এটা কত আসছে, এটা হচ্ছে 21 ms ইনভার্স অন। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে T1 যখন 3 সেকেন্ড এবং V1 যখন 9 ms ইনভার্স অন, যখন T1 7 সেকেন্ডে পৌঁছাইলো তখন V2 এর মানটা হবে 21 ms ইনভার্স অন, 21 ms ইনভার্স অন। এটা কিন্তু V2 এর মানটা হবে। তাহলে আমরা এভাবে দিয়ে কিন্তু একটা সময় পর কোনো বস্তুর বেগ কত হচ্ছে সেটা কিন্তু এভাবে দিয়ে খুব ইজিলি নির্ণয় করতে পারি। হ্যাঁ, তো তোমরা অনেকে দেখা যাচ্ছে এই লাইনটা করো না, এই লাইনটা না করে তুমি সরাসরি যদি এই লাইনটা দিয়ে দাও কোনো ভুল হবে না। আমি মূলত হচ্ছে একটু ভেঙে ভেঙে দেখাবো, কারণ অনেক স্টুডেন্টই আছে যারা এগুলো অনেকটা বুঝতে পারে না, তাদের জন্য এটা সুবিধা হবে। তো আমাদের সামান্য কিছু সময় খরচ করে এক লাইন বেশি করলে তত ক্ষতি হবে না আশা করি। তো এবার আমরা তৃতীয় সূত্রটি দেখব। তাহলে এবার আমরা হচ্ছে তৃতীয় সূত্রটা নিয়ে আলোচনা করব। তৃতীয় সূত্র বলা আছে যে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে ধরো একটা স্থির বস্তু এই অবস্থা থেকে আমরা ফেলে দিলাম, তাহলে এই অবস্থায় এই যে টি এর যেই বর্গের মান হবে, ঠিক আছে, সেই বর্গের সমানুপাতিকই হবে h1। তারপরে এই ক্ষেত্রে দেখো T3 বর্গের সমানুপাতিকই হবে h3, ঠিক আছে। তো এটাই তোমাকে বলা হয়েছে যে সময়ের বর্গের সমানুপাতিকই হচ্ছে তার দূরত্ব। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে h সমানুপাতিক টি স্কয়ার। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি যে T1 স্কয়ার সমান সমান h, আবার হচ্ছে T2 স্কয়ার সমান সমান h2, T1 স্কয়ার সমান সমান h1, T2 স্কয়ার সমান সমান h2। তাহলে এটা এভাবে দিয়ে আসছে যে h1 বাই T1 স্কয়ার সমান সমান h2 বাই T2 স্কয়ার ডট 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 ধ্রুবক। তাহলে এই ভাব দিয়ে কিন্তু এই মানটা বাড়তে থাকবে। তাহলে দেখো আমি একটা উদাহরণ দিই তোমাদের, সেটা হচ্ছে যে এই বরাবর টাইম, হ্যাঁ, আর এই বরাবর উচ্চতা। তো 2 সেকেন্ডে একটা বস্তু তুমি উপর থেকে ছেড়ে দিলে, 2 সেকেন্ডে একটা বস্তু তুমি উপর থেকে ছেড়ে দিলে। তো এইটা একটা উদাহরণ যে এই বরাবর থেকে আমরা ছেড়ে দিলাম, এটা হচ্ছে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডে তার যেই দূরত্বটা, সেই দূরত্বটা কত হচ্ছে 4 মিটার। কত হচ্ছে 4 মিটার। তাহলে 2 সেকেন্ডে যদি 4 মিটার দূরত্ব সেই বস্তুটা অতিক্রম করে, তাহলে তোমাকে যদি এরকম বলে যে 8 সেকেন্ডে উক্ত বস্তুটা কত দূর অতিক্রম করবে, 8 সেকেন্ডে উক্ত বস্তুটা কত দূর অতিক্রম করবে, তাহলে 8 সেকেন্ড। এটা হচ্ছে T2, এটা হচ্ছে T1। তাহলে আমরা কিন্তু এই যে T2 এর T2 যে 8, এই 8কে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু তার দূরত্বটা পেয়ে যাব। কিন্তু তোমাদের মূলত এরকম রিলেটিভ যদি প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে তোমাকে যেই সূত্রের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে সেটা হচ্ছে এরকম যে h1 বাই T1 স্কয়ার সমান সমান h2 বাই T2 স্কয়ার, ঠিক আছে। এই সূত্রটা দিয়ে কিন্তু তোমরা এই মাত্রা সলভ করবে, যেটা আমি একটু আগে বললাম। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে কি কি তথ্য দেওয়া আছে সেটা আমরা এভাবে লিখবো। এখানে আমরা রাফ করলে সাইডে এরকম করে দিয়ে, তো এখানে হচ্ছে T1 এর মান হচ্ছে 2 সেকেন্ড, T2 সমান সমান 8 সেকেন্ড এবং h1 সমান সমান 4 মিটার, h2 সমান সমান হট। তাহলে আমরা কি বের করব, h2 এটা বের করব। তাহলে এটাকে আমরা বাম পাশে নিয়ে যাই। দেখো আমি ভাঙে ভাঙে করতেছি, এই লাইনটা তোমরা না লিখে পরের লাইনেও যাইতে পারো সরাসরি, আমরা একটু এক লাইন বেশি করব। সমান সমান
H1/T1। তাহলে আমরা কি রাখবো, H2 এর মান বের করতেছি, তাহলে H2 আমরা এখানে রেখে বাদ বাকি সবাই দিকে নিয়ে যাব। তাহলে এই T2 সাথে H1 কি আকারে আছে, আর গুণ আকারে আছে। হ্যাঁ, তাহলে আর গুণ আকারে থাকলে এটা ওদিকে যায় গুণ হয়ে যাবে H1 এর সাথে। তাহলে H2 সমান সমান H1 ইন্টু T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার। ঠিক আছে, তো আমি এটা মূলত হচ্ছে বোঝানোর জন্য দাগ দিয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে H2 সমান সমান মানগুলো বসায় দিই। H1 এর মান হচ্ছে 4 ইন্টু T2 এর মান হচ্ছে 8 স্কোয়ার বাই T1 এর মান হচ্ছে 2 স্কোয়ার। তাহলে এটা কত বের হবে দেখো, 4 ইন্টু তাহলে এটা 64 মিটার। তাহলে H2 এর মান কত হচ্ছে, H2 এর মান হচ্ছে 64 মিটার 64। এবার তোমরা যদি 8কে ডাইরেক্ট স্কোয়ার করে দাও, সেই ক্ষেত্রে কিন্তু 64টা বের হবে। তাহলে আমরা কি পেলাম যে সময়ের বর্গের সমানুপাতিক হচ্ছে উক্ত বস্তু দূরত্ব, তাহলে H সমানুপাতিক T স্কোয়ার। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা মূলত হচ্ছে এই ভাব দিয়ে ম্যাথ করে এরকম প্রশ্নের সলভ করবো। তোমাকে সুন্দরভাবে দিয়ে দিতে পারে যে একটা বস্তু 2 সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করেছে। একটা বস্তু উপর থেকে দেখা যাচ্ছে স্থির অবস্থায় ছেড়ে দেওয়ার পরে 2 সেকেন্ডে 4 মিটার অতিক্রম করেছে। অতএব তোমাকে 8 সেকেন্ডে উক্ত বস্তুটি কত দূর অতিক্রম করবে, বা 10 সেকেন্ডে কত দূর অতিক্রম করবে, যা 15 সেকেন্ডে কত দূর অতিক্রম করবে, সেটা তুমি তাহলে এই সূত্রের মাধ্যমে কিন্তু করে দিতে পারো। তো আশা করি 3 নম্বর সূত্র তোমরা বুঝতে পেরেছো। তো এর পরবর্তী পৃষ্ঠায় তোমাদের একটি ম্যাথ দেওয়া আছে, সেই ম্যাথটা আমরা এবার সলভ করব। দেখি, এবার দেখো তোমাদের বইয়ের 48 পৃষ্ঠার একটি উদাহরণ ম্যাথ দেওয়া আছে। সেটা হচ্ছে এরকম যে ক্রিকেটে একজন ভালো পেস বলার ঘন্টায় 150 কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুটতে পারে। সে যদি খাড়া উপরের দিকে বলটা ছুড়ে তাহলে বলটা কত উপরে উঠবে। তাহলে এই ক্ষেত্রে একটা বলার মাটি থেকে একটা বল যদি খাড়া উপরের দিকে ছুড়ে তাহলে সেই বলটা কত উপরে উঠবে। তাহলে এই যে কত উপরে উঠছে এটা কি, এটা হচ্ছে এইচ। তাহলে এই এইচটা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। এবং আর কি, যদি তুমি এই অবস্থা থেকে যদি বলটা ছোড়া হয় তাহলে এই ক্ষেত্রে ইউ সমান সমান কত হবে, ইউ সমান সমান এই ক্ষেত্রে কি হবে দেখো, আদি অবস্থায় কিন্তু এখান থেকে সে বলটা ছুটছে। যদি তুমি এই কলমটা এখান থেকে ছেড়ে দাও উপরে উঠাও তাহলে কি ঘটবে, যে এইখান থেকে বলটা তোমার হাত থেকে ছাড়া মাত্র কিন্তু সব থেকে বেশি গতি পাচ্ছে, কিন্তু বলটা যত উপরে উঠতেছে তত বলটার গতি কমে যাচ্ছে। গতি কমতে 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 একটা সময় পর কিন্তু গতিটা একেবারে জিরো হয়ে গেছে। তাহলে উপরে যে গতিটা গেছে সেটা কি, সেটা ভি। তাহলে ভি এর মান কিন্তু এই ক্ষেত্রে 0। তাহলে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে সেটার মান হচ্ছে কি, ভি এর মান 0 এমএস ইনভার্স অন। তাহলে ইউ অবস্থায় সেই বলটা ছুটছিল, তাহলে কত বেগে ছুটতেছিল, 150 কিলোমিটার পার আওয়ার। তাহলে ইউ এর মানটা কি হবে, ইউ এর মানটা হবে 150 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, তাহলে তোমাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এই বলটা যখন এখান থেকে ছোড়া হলো উপরে গিয়ে থেমে যাচ্ছে। কেন থেমে যাচ্ছে, কারণ অভিকর্ষ ত্বরণ জি, যেটা হচ্ছে উপর থেকে নিচে কোনো বস্তুকে টানে পৃথিবী, তাই না। তাহলে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করে অভিকর্ষ ত্বরণ 9.8 এমএস ইনভার্স 2 বেগে, তাই না। তাহলে এই ক্ষেত্রে জি এর কারণে কিন্তু বস্তুটা উপরে উঠতে উঠতে গতি কমতে কমতে একটা সময় 0 হয়ে গেছে। তাহলে জি এর মানটা কি আসছে এই ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে উপরে ওঠার সময় একটা বস্তু জি এর মান ঋণাত্মক আসবে, তাহলে মাইনাস জি হবে, তাই না। যার কারণে বস্তুটা যত উপরে উঠতেছে তত বেগ কমতেছে। এখন যদি এই বস্তুটা যদি এইখান থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে এর ক্ষেত্রে জি এর মানটা কি হবে, তাহলে উপর থেকে একটা বস্তু নিচের দিকে আসছে, পৃথিবী তার নিচের দিকে টানতেছে। এই ক্ষেত্রে কিন্তু আবার জি এর মানটা হবে প্লাস জি। তাহলে জি এর মানটা তুমি এইভাবে লিখতে পারো যে জি প্লাস। হ্যাঁ, তাহলে জি এর মানটা এই ক্ষেত্রে ধনাত্মক আসবে। তাহলে আমাদের ম্যাথ যেটা দিছে সেটাতে জি এর মান কি আসতেছে, সেটাতে জি এর মানটা আসছে মূলত মাইনাস জি। তাহলে আমরা আরেকটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে যে সাধারণভাবে আমরা যখন বিজ্ঞানের কোনো অঙ্ক করতে যাই সেই ক্ষেত্রে আমরা সূত্র কিন্তু অনেক সময় মনে থাকে না। তো সূত্র মনে না থাকলে আমরা সূত্র মনে করব কোন উপায়ে।
আমি একটা জিনিস সবসময় খেয়াল করতাম এবং মেনে চলতাম আর কি, সেটা হচ্ছে যে আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে সেইগুলো আমি আগে তুলে নিব। তো এইখানে লেখার পরে তাহলে তোমাদের খাতার সাইডে যখন তুমি এখানে দিয়ে লিখবে তাহলে কি কি তথ্য দেওয়া আছে। দেখো, ক্রিকেটে একজন ভালো পেস বলার 150 কিলোমিটার পার আওয়ার বেগে বলটা ছুটতেছে। হ্যাঁ, তাহলে 100 কিলোমিটার পার আওয়ার, এই ক্ষেত্রে ইউ এর মান, তাই না? তাহলে ইউ এর মান কত হচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, এটা একটু দেখে নাও। হ্যাঁ, সে যদি খাড়া উপরের দিকে বলটা ছুড়ে তাহলে বলটা কত উপরে উঠবে, তাহলে কত উপরে উঠছে সেটা হচ্ছে এইচ, এইচ সমান হট। তাহলে খাড়া উপরে ওঠার সময় একেবারে উপরে যাওয়ার পর বলটা স্থির হয়ে যাবে, তাহলে স্থির অবস্থায় তার শেষ বেগটা কত আছে 0 মিটার পার সেকেন্ড। এবং উপরে খারাপ অবস্থায় বস্তুটা যাওয়ার সময় অভিকর্ষ ত্বরণ কিন্তু কাজ করছে, যেটা হচ্ছে জি, আর জি এর মানটা কিন্তু এই ক্ষেত্রে মাইনাস ঋণাত্মক আছে 9.8। তাহলে দেখো, আমরা এগুলো ব্যবহার করে কি পাই, এগুলো ব্যবহার করে কিন্তু আমরা একটা সূত্র পাই, সেটা হচ্ছে এরকম যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2জি এইচ, এই ক্ষেত্রে জি এইচ। তাহলে এই ক্ষেত্রে জি এর মানটা কি আছে, ঋণাত্মক আছে। তাহলে দেখো, এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা এরকমভাবে না লিখে ডাইরেক্ট এভাবে লিখতে পারি যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2জি এইচ। এভাবে লিখলে কিন্তু আমাদের এক লাইনে লেখা হয়ে যায়। আমরা মূলত অঙ্ক করার সময় এভাবে এক লাইনে লিখব, কিন্তু সূত্র তো এটা, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। তো প্লাস থেকে মাইনাস হলো কিভাবে, দেখো ইউ স্কয়ার মান, তাহলে ইউ স্কয়ার প্লাস 2জি এইচ, তাহলে এটা একটা অংশ, এই ইউ স্কয়ার আরেকটা অংশ, তাই না? তাহলে এই মানটা দেখো 2 ইন্টু, তাহলে 2 এর সাথে কি আছে মাইনাস জি আছে, তাই না? তাহলে 2জি এইচ এরকম আছে, তাই না? তাহলে এই যে মাইনাস যেহেতু, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়। এখন ভাইয়া প্লাসে মাইনাসে মাইনাস, খালি এই একটার জন্য আমরা কি এখানে মাইনাস ব্যবহার করব? অবশ্যই একটার জন্য এখানে মাইনাস ব্যবহার করব। কেন? কারণ এই একটা নিয়েই কিন্তু এই অংশের পুরোটুকু কাজ হয়। কেন হয় দেখো, 2 এর সাথে আমরা যদি মাইনাস জি এর মান গুণ করি, তাহলে যেই সংখ্যাটা বাড়াবে তার সাথে আমরা এইচ এর মান গুণ করলে কিন্তু সেই মাইনাস সংখ্যাটা বেরোবে। কারণ 9.8 মাইনাস 9.8 ইন্টু 2, তাহলে মাইনাস একটা সংখ্যা বাড়াচ্ছে, ওই মাইনাস সংখ্যার সাথে আবার এইচ গুণ করলে তাহলে মাইনাসই বাড়াবে। তাহলে মোট সংখ্যা যেটা, সেটা কি আকারে বের হচ্ছে, সেটা কিন্তু মাইনাস একটা সংখ্যা বের হচ্ছে। তাহলে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি, যে আমরা লিখতে পারি যে মাইনাসে প্লাসে মাইনাসে কি হচ্ছে, তাহলে কারণ এই যে এই মানটা পুরো আসছে মাইনাস আকারে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমরা কি লিখতে পারি এভাবে দিয়ে যে 2জি এইচ। তুমি যদি ভেঙে ভেঙে করো তাহলে এই ক্ষেত্রে যে মানটা বাড়াবে সেই মানটা তুমি এখানে লিখে দিলে হয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো 2-3টা অঙ্ক করলে তোমরা অবশ্যই আরো ভালোভাবে বুঝবা, কারণ এটা বলা লাগে না, এটা অনেক আগে থেকেই তোমরা পারার কথা। তো আমরা সূত্রটা লিখবো হচ্ছে এইটা। তাহলে সেই ক্ষেত্রে আর আমাদের এই মাইনাস চিহ্ন দেওয়া লাগবে না। তাহলে আমরা জানি কি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2জি এইচ। মাইনাস কখন, যখন নিচে থেকে একটা বস্তু উপরের দিকে যাবে সেই ক্ষেত্রে মাইনাস ব্যবহার করব, আর উপর থেকে কোনো বস্তু ছেড়ে দিলে সেই ক্ষেত্রে আমরা প্লাস ব্যবহার করব। এইটুকু মনে রাখো, তাহলেই কিন্তু শেষ। তো আমরা এখান থেকে কিসের মান দরকার, এইচ এর মানটা মূলত বের করতে হবে। তাহলে এইচ এর মান যদি আমরা এদিকে নিয়ে আসতে যাই, তাহলে সেই ক্ষেত্রে দেখো ভেঙে ভেঙে করে দিতেছি। তাহলে আমরা এটাকে এদিকে পক্ষান্তর করলাম, ইউ স্কয়ার মাইনাস 2জি এইচ সমান সমান ভি স্কয়ার, বা এই ক্ষেত্রে ইউ স্কয়ার মাইনাস, তাহলে মাইনাস একক আছে সমানের উপরে যায় কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 2জি এইচ সমান সমান ভি স্কয়ার মাইনাস একক সমান সমান এদিকে যায় প্লাস একক হয়ে যাবে ইউ স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বের করতে আছে, এইচ। তাহলে এইচটুকু আমরা রেখে বাদ বাকি সব ওদিকে নিয়ে যাব। তাহলে এইচ সমান সমান, তাহলে এগুলো কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে সমান সমান উপরে যায় ভাগ হয়ে যাবে, ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার বাই 2জি। তাহলে আমরা মানগুলো বসায় দিলেই কিন্তু উত্তরটা পেয়ে যাবো। তাহলে ভি এর মান 0 স্কয়ার, তো স্কয়ার দেওয়া লাগে না অবশ্য। এরপরে ইউ স্কয়ার, তাহলে ইউ স্কয়ার
আদি বেগ, এই যে আদি বেগে কিন্তু আমাদের ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, যে এটা কি আকারে আছে ভাইয়া, কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি অঙ্কের প্রথমে যদি মিটার পার সেকেন্ডে করে নিতাম তাহলে আমাদের হয়ে যেত। কিন্তু তুমি যদি অঙ্কের শুরুতে না করেও যদি রাফে করতে চাও এইভাবে দিয়ে এখানে দিয়ে, সেক্ষেত্রে কিন্তু তুমি করতে পারো। তো এই মানগুলো তুমি নিচে না লিখে দেখা যাচ্ছে যে এইভাবে দিয়ে করলা যে ইউ সমান সমান, তাহলে কিলোমিটারকে আমরা মিটার পার সেকেন্ড করছি, তাহলে কিলোমিটারকে মিটার, তাহলে কি করতে হবে ভাইয়া, 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কিলোমিটার থেকে এই যে কিলোমিটার থেকে মিটার পাচ্ছি। এবার ঘন্টা, এই ঘন্টাকে আমরা কি করব, সেকেন্ড করব। তাহলে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, 60 মিনিটকে আমরা 60 দিয়ে গুণ করলে সেকেন্ড পেয়ে যাবো। তাহলে যে মানটা বের হবে সেটা হচ্ছে ইউ এর মান। তো কত বের হয় দেখি আমরা, 41.67 ms ইনভার্স 1। তাহলে এই ক্ষেত্রে 41.67 স্কোয়ার বাই 2, জি এর মান কত, জি এর মান 9.8। এক্ষেত্রে আর মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ আমরা সূত্রে মাইনাস দিয়ে রেখেছি, ইন্টু 9.8। তাহলে 4159। তাহলে উচ্চতা যেহেতু, তাহলে এটা মিটার এককে বেড়েছে, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, তাহলে তোমাকে বলা হয়েছে যে ক্রিকেটে একজন ভালো পেস বলার ঘন্টায় 150 কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুড়তে পারে। তাহলে এই বেগে যদি সেই ক্রিকেটারটা বল ছুড়ে, তাহলে তার হাত থেকে ফসকানোর সময় তার বেগটা সর্বোচ্চ থাকবে, কত থাকবে, এই যে কিলোমিটার পার আওয়ার, 150 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই বস্তুটার উপরে উঠতে পারে 100টা সময় পর বেগ 0 হয়ে যাবে, সেটা হবে তার সর্বোচ্চ উচ্চতা, বেগ। তাহলে বেগ সমান সমান সেই উচ্চতায় কত হবে, 0 হবে। তাহলে সর্বোচ্চ উচ্চতাটা কত হবে সেটা তোমাকে বের করতে বলছে, যে ক্ষেত্রে জি অভিকর্ষ ত্বরণটা ঋণাত্মক হিসাবে কাজ করবে, যার ফলে আমরা হচ্ছে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2gh, এই ক্ষেত্রে মাইনাস ব্যবহার করে অঙ্কটা করব। তাহলে কিন্তু তোমরা এভাবে দিয়ে খুব সহজেই উচ্চতাটা বের করতে পারবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো এই অধ্যায়ের এই ভিডিওর মাধ্যমে আমরা এই অধ্যায়টি মোটামুটি শেষ করলাম। তো এর পরবর্তীতে তোমাদের দেখা যাচ্ছে যে পরীক্ষার আগে অনশট প্লাস সিকিউ সলভ নেব, সেখানে 8 থেকে 10টা সৃজনশীল অঙ্ক করাবো, যার মাধ্যমে তোমাদের একটা অধ্যায়ের পুরো রিভিশন হয়ে যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে 1-2 ঘন্টার ভিতরে কিন্তু তুমি একটা ভিডিওর মাধ্যমেই একটা বইয়ের একটা অধ্যায় পুরো রিভিশন দিয়ে ফেলতে পারবে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।